আমাদের এত কথা বলার আছে, আসলে কথা বলে শেষ করা যায় না। এর মধ্যে আপনারা সবাই দেখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তাকে বেশ কয়েক মাস আগে তিনি যে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডাইরেক্টর ছিলেন, সেই পদ থেকে ওনাকে ছুটিতে পাঠানো হয়েছিল। এই জিনিসটা আমাদেরকে আবার এই ব্যাপারটা এখন নতুন করে কোথাও কোথাও একটু খবর হয়েছে, কিন্তু ব্যাপারটা দেখেন আমাদেরকে ওই জিনিসটা স্মরণ করিয়ে দেয় যে বঙ্গবন্ধু পরিবারের উপর কিভাবে 2024-এ আবার আক্রমণ হয়েছে। ইউনূস শুধু শেখ হাসিনাকে আক্রমণ করে ক্ষান্ত হয়নি, যেখানে যা কিছু পেরেছে বঙ্গবন্ধু পরিবারের নামে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র কন্যাদের নামে তারা যত ধরনের মিথ্যা অপপ্রচার চালানো যায় চালিয়েছে। বিশেষ করে তখন যেহেতু সাইমা ওয়াজেদ পুতুল একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাকে তারা আক্রমণ করেছে। আক্রমণ করে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট কাগজপত্র দিয়ে এই কাজটা করিয়েছে, এটাই এখন পরিষ্কার। কিন্তু WHO অবশ্যই পুতুলের প্রতি অন্যায় করেছে। তারা আমরা তো আসলে ওইটা প্রতিষ্ঠিত করতে পারি নাই যে 2024-এ বাংলাদেশে একটা জঙ্গি উত্থান হয়েছিল। এটা আমাদেরকে ভবিষ্যতে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে। আর যা যা অন্যায় যে দিকে হয়েছে সেগুলোর প্রতিকার করতে হবে। আশা করি এখন শোনা যাচ্ছে যে যেসব রাষ্ট্র সাইমা ওয়াজেদ পুতুলকে ভোট দিয়েছিলেন এই নির্বাচনে, তারা পক্ষে দাঁড়াচ্ছে, এবং আমি আশা করি তারা যেন জোর দিয়ে দাঁড়ায়। এই অন্যায়টা তো ইউনূস শুধু পুতুলের প্রতি করেনি, অন্যায়টা সে করেছে যে রাষ্ট্রগুলো তাকে ভোট দিয়েছিল তাদের প্রতিও। ফলে এই রাষ্ট্রগুলোরও কিন্তু একটা নৈতিক দায়িত্ব হয়ে যায় পুতুল যাতে ন্যায় বিচার পান সেটা নিশ্চিত করা। আর এই সব WHO এর যে সেক্রেটারি জেনারেল না ডাইরেক্টর জেনারেল বলে ডক্টর তেদ্রোস, এই লোক এক সময় ইথিওপিয়ার ফরেন মিনিস্টার ছিল। এই ধরনের লোকজন অনেকেই কিন্তু এদের ইউনূসের প্রতি অনেক ধরনের আপনার মোহ আছে, সেগুলো এখানে কাজ করছে কি করছে না সেই বিষয়ে আসলে মন্তব্য করতে যাচ্ছি না। কিন্তু বিষয় হলো যে ইউনূস কিন্তু তার যত দূর করা যায় জননেত্রী শেখ হাসিনাকে, তার সম্মানকে ক্ষতিগ্রস্ত করার জন্য সবকিছু সে করেছে। আপনাদের মনে আছে কিনা যে ইউনূস কিন্তু যে তারেক রহমান সাহেবের সাথে যখন বৈঠক করেছেন তখন এক সপ্তাহ গিয়ে ব্রিটেনে বসেছিল, সেখানে সে দুদকের চেয়ারম্যান নিয়ে গিয়েছিল, অনেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সবাইকে নিয়ে গিয়ে বসেছিল। কি ছিল, যাওয়ার আগে সে বলে গেছে যে সে কি করছে, যে $5 বিলিয়ন টিউলিপ সিদ্দিক ঘুষ নিয়েছে রাশিয়া থেকে, সেটা উদ্ধার করার জন্য সে গেছে। দেখেন আজ পর্যন্ত $1 কেউ কিন্তু উদ্ধার করে দেখাতে পারেনি। বাংলাদেশের মানুষ ওই জিনিসটাই জানে যে বাংলাদেশে এই পর্যন্ত বিদেশে পাচার করা অর্থ ফিরে এসেছে মাত্র 2 জন ব্যক্তির, একজন তারেক রহমান আর একজন তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকো। কিন্তু দেখেন বদনাম দুর্নাম এগুলা দেওয়ার ক্ষেত্রে সবসময় বঙ্গবন্ধুর ফ্যামিলিকে দেয়া। বাংলাদেশের মানুষ এই যে স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী যারা 1971 সালে পরাজিত হয়েছিল, তারা কিন্তু শুরু থেকেই একেবারে অত্যন্ত সুচতুর ভাবে বঙ্গবন্ধুর সন্তানদের, বঙ্গবন্ধুর ছেলে মেয়েদের, তাদের পরিবারের সদস্যদের নানান ভাবে অপবাদ দিয়ে গেছে। আমরা কিন্তু শেখ কামালের অপবাদ আমরা জানি, শেখ জামাল সম্পর্কে অত শোনা যায় না, কিন্তু সুযোগ পেলে যেহেতু শেখ কামালের অবশ্যই বড় একটা ভূমিকা রাখার সুযোগ ছিল, তিনি বেঁচে থাকলে তাকে আগে থেকেই কিন্তু ক্যাম্পেইন করে তাকে তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। সেই চেষ্টারই অংশ হিসাবে আমরা দেখলাম যে 2024-এর জঙ্গি উত্থানের পর, আমি বারবার বলছি 1975 সালে বঙ্গবন্ধু ফ্যামিলিকে খুন করে ফেলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে 2004 সালে শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগকে নির্মূল করে দেয়া, একই কায়দা কিন্তু 2024 সালেও ঘটেছে। এবং 2024 সালে ওদের সৌভাগ্য, ওরা ইউনূসের মতো এত বড় বাটপারকে সাথে পেয়েছে যে পশ্চিমা বিশ্ব অত্যন্ত প্রভাবশালী, এবং তার প্রভাব খাটিয়ে সে এই পুতুলের উপর এই অন্যায্য একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই তার সেই সংস্থাটিকে।
পুতুল এখানে অন্যায়ের শিকার হয়েছেন। আমাদের সবার উচিত কিন্তু পুতুলের পাশে দাঁড়ানো। পুরো আমরা যারা বাংলাদেশের অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের মূলধারাই তো বাংলাদেশের আসল শক্তি, অন্য শক্তি তো আসলে বাংলাদেশে থাকবে না। 2024-এর আক্রমণটা দেখেন আরো ব্যাপক। এই ব্যাপকতা কি, যে এটা জঙ্গিরাই বলে, অর্থাৎ 2024-এ যারা জঙ্গি কোয়ালিশন করেছে তারাই কিন্তু ওই জিনিসটা নিয়ে আসে যে বাইতুল মোকাররমের খতিবও পালিয়ে গেছে, এইভাবে কিন্তু ওরা কথাটা বলে। কিন্তু সত্য কথাটা হলো যে আক্রমণটা এত ভয়ানক ছিল যে একটা মসজিদের ইমামও কিন্তু নিরাপদ বোধ করেনি, সে আপনার নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছিল। এমন একটা আক্রমণ কিন্তু 2024-এর জঙ্গিরা করেছিল। এই আক্রমণ করে ওরা আবার ওই কথাটা বলার সুযোগ পাচ্ছে যে বাইতুল মোকাররমের খতিবও পালিয়ে গেছে। তার মানে হলো যে অন্যায় না করলে কেন সে পালিয়ে যাবে? বাইতুল মোকাররমের খতিব কি অন্যায় করতে পারে? ওয়াজে হয়তো ভুলভাল কিছু বলতে পারে, এছাড়া বাইতুল মোকাররমের খতিবের কি অন্যায় করার আছে? যে মানে মানুষ প্রশ্নও করে না যে বাইতুল মোকাররমের খতিবটা কেন সে নিরাপদ আশ্রয়ে চলে যায় কারণ সে নিরাপত্তাহীনতায় ভুগছিল। তাকে তখন পেলে মেরে ফেলা হতো। কারণ হলো শেখ হাসিনার সময়ের যে কোনো নিয়োগ, যে কোনো শেখ হাসিনার সমর্থক বা এগুলো পেলে, আওয়ামী লীগের সমর্থক পেলে যে কোনো জায়গায় তখন তাকে মেরে ফেলা হতো। অর্থাৎ আক্রমণের মাত্রাটার কথা আমাদের বলতে হবে। কিন্তু জঙ্গিরা এটা বলে বেড়ায় যে তাহলে মসজিদের খতিব কেন পালিয়ে যাবে? আরে বাবা, পালিয়ে তো গেছে, তোমরা তো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কিন্তু জঙ্গি উত্থানটা করেছ যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার বংশধরকে আরেকবার নির্বংশ করার অ্যাটেম্প্ট তোমরা নিয়েছো। এর আগে শেখ হাসিনার উপর তো অ্যাটেম্প্ট অনেকবার নেওয়া হয়েছে, আপনারা সেটাও জানেন। তা আমি যেটা ভাবছি এই ব্যাপারে, আমার মূল বক্তব্য হলো কিন্তু ইউনূসের ব্যাপারে। দেখেন আজকে ইউনূসের কি আছে সারা পৃথিবীতে? ইউনূসের যা প্রভাব প্রতিপত্তি ছিল, যা সে অর্জন করেছিল, সব কিন্তু সে কিন্তু খরচ করে ফেলেছে। সে খরচ করে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সে অন্যায্য একটা সিদ্ধান্ত বাস্তবায়নে সক্ষম হয়েছে। সে টিউলিপ সিদ্দিকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অ্যাটেম্প্ট নিয়েছিল, সেটা সফল হয় নাই। কারণ হলো যে যুক্তরাজ্য একটা প্রতিষ্ঠিত দেশ, সেখানে তার কোনো রাজনীতিবিদ যদি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়, সেটা যেমন একদিকে তারা যেমন সেখানে অ্যাকশন নেয়, তেমনি তারা সেটা খতিয়ে দেখে। যুক্তরাজ্যের মতো দেশে যেখানে 20-30 পাউন্ড আপনি রাখতে পারবেন না, যেটার আপনার হিসাব নাই, সেখানে $5 বিলিয়ন একটা মানে এইরকম ঘুষ নিয়েছে বলে তারা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তারা মিথ্যা অপপ্রচার দিল। কিন্তু যুক্তরাজ্যে এই ধরনের কথা যদি সত্য হতো, টিউলিপ সিদ্দিক তো আজ এমপিও থাকতে পারতেন না। তিনি সসম্মানে তার বিরুদ্ধে আনিত অভিযোগের যাতে তদন্ত ভালোভাবে করা যায়, তিনি মন্ত্রী ছিলেন, মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু পরবর্তীতে দেখেন এই টিউলিপ সিদ্দিকের কিন্তু আর কোনো ক্ষতি হয় নাই, কিন্তু তাকে তো হয়রানি করা গেছে, তার উপর অন্যায় হয়েছে। সে অন্যায়ের প্রতিবাদ আমাদের করে যেতে হবে। এই যে দেখেন শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যত ধরনের অভিযোগ আনে, আজ পর্যন্ত পৃথিবীর কোথাও তারা একটা অভিযোগ প্রমাণ করতে পারেনি। তারা $234 বিলিয়ন বলেছে আওয়ামী লীগের লোকজন পাচার করেছে। দেখুন তো, $1 যদি ফিরে মানে তারা এনে দেখাতো, তখন না হয় কথা ছিল। $234 বিলিয়ন পাচার হলে মাসে কত হয়, বছরে কত হয়? এই ডলার পাচার রোধ হলে বাংলাদেশের অর্থ আজকে তো যে রিজার্ভ, যে ফরেন কারেন্সি রিজার্ভ, যেটা নিয়ে ইউনূসের সাঙ্গপাঙ্গরা খুব গর্ব করে, সেটা তো $100 বিলিয়ন হয়ে যাওয়ার কথা, $60 বিলিয়ন হয়ে যাওয়ার কথা, যদি সত্যি সত্যি আওয়ামী লীগের লোকজন এত বিলিয়ন পাচার করে থাকে। ইউনূসের সাঙ্গপাঙ্গরা একটা গর্ব দেখায় যে রিজার্ভ ওরা একটা ভালো জায়গায় নিয়ে রেখে গেছে। কত বলে, কেউ 30, কেউ 32, 22, 20, যাই হোক। এসব তথ্যের চেয়ে বড় কথা হলো, দেখুন রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম ইউনূস বন্ধ করে রেখেছিল, ডেভেলপমেন্ট কার্যক্রম বন্ধ করেছিল, কল কবজা আমদানি বন্ধ করে রেখেছিল, হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় সব জিনিস আমদানি, এমনকি হামের টিকাটাও সে আনে নাই সেখানে, যেহেতু সে চুরি করতে পারেনি। আজও হামে শিশু মারা যাচ্ছে, অথচ বাংলাদেশের মানুষ এখনো ইউনূসকে সহ্য করে যাচ্ছে। এটাও আমার কাছে অবাক লাগে। কিন্তু দেখেন ইউনূসের কিন্তু প্রতিপত্তি শেষ। সারা বিশ্বে ইউনূসের যেটুকুন শক্তি সামর্থ্য ছিল সেটা তার খরচ করা হয়ে গেছে। এখন কিন্তু পৃথিবীতে ইউনূস একা, এবং ভবিষ্যতে ইউনূসকে এর জন্য তা জবাবদিহি করতে হবে। আমি যেটা বলেছিলাম যে একটা থাম্বনেল দিয়ে যে ইউনূসের হাত মাপা হবে, আসলে ইউনূসের হাত এখন অতি সরু, অতি খর্বাকার,
এবং অতিশয় ছোট। ইউনূসের হাত আর বলতে কিছু নাই। ইউনূস এখন আসলে একটা মানে খাঁচায় বন্দি একটা দৈত্য হয়ে গেছে, যে দৈত্য আগে সারা পৃথিবী ঘুরে বেড়াতো, এখন সারা পৃথিবীতে কেউ তাকে আর সম্মান দিবে না। তাকে যতটা ব্যবহার করা হয়ে গেছে। যুক্তরাষ্ট্র আর ইউনূসকে সেই যে বারবার তাকে ডেকে প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড দেয়া, মেডাল দেয়া, এগুলো কিন্তু আর যুক্তরাষ্ট্র করবে না। কারণ যুক্তরাষ্ট্র দেখেছে যে ইউনূস শুধু একজন বাটপারি না, এই বাটপার ছাড়া আসলে লোকটার আর কোনো গুণ নাই। যে ধরনের গুণ থাকলে যুক্তরাষ্ট্রের মতো একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্রের উপকার করতে পারে, ইউনূসের সেই গুণগুলো নাই। একটা চোর ডাকাতের মতো একটা লোক এই ইউনূস। আর এই ইউনূসের যে দুর্দিন আসে, আমি জানি না ইউনূস কতদিন বেঁচে থাকবে। সে যদি মোটামুটি আর 5-7 বছর আয়ু পায়, ইউনূস কিন্তু সবকিছুর হিসাব চুকিয়ে যেতে হবে। এবং ইউনূসের যত আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আছে দুটো, একটা তো সে আগেই ত্যায্য করেছে, এখন দেখি মাঝে মধ্যে তাদের সাথে সাক্ষাৎ হয়। আর বাংলাদেশেও তার একটা মেয়ে আছে, এরা আছে সবাই। কিন্তু দেখুন, এই লোকগুলার একটা জিনিস বুঝতে হবে যে ইউনূসের পেছনে আর কিচ্ছু নাই। তারেক রহমান কতদিন থাকবে সেটা তারেক রহমানের স্বার্থ যতদিন রক্ষা হয়। কিন্তু জননেত্রী শেখ হাসিনার পেছনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ কিন্তু আছে। বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী, সেটা 10 কোটি বলেন 12 কোটি বলেন, বিতর্কের বিষয়। কিন্তু সত্য কথা হলো, একটা বড় অংশ কিন্তু জননেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করার জন্য, তার সন্তানদের সম্মান রক্ষা করার জন্য কিন্তু, এবং জননেত্রী শেখ হাসিনার যেটুক সম্মান হানি হয়েছে সেই সম্মান হানির জবাব দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের কিন্তু একটা ব্যাপক সংখ্যক মানুষ আছে। চিন্তা করে দেখুন তো, বিপরীতে ইউনূসের জন্য কি সেটা কেউ করবে? করবে না তো। ইউনূসের জন্য ততদিনই করেছে মানুষ যতদিন ইউনূসের আসল চেহারাটা বাংলাদেশের মানুষের সামনে প্রতিষ্ঠিত হয় নাই। এখন তো আসল চেহারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরে ইউনূসের যে ওয়েস্টার্ন ব্যাকাররা আছে, তারা দেখেছে যে এটা আসলেই একটা গুড ফর নাথিং, কমপ্লিটলি গুড ফর নাথিং। এমনিতে তো সে মন্দ লোক, সে একজন দস্যু, প্রতারক, চোর, লোভী। কিন্তু অন্য দিক থেকে কিন্তু তার কোনো কোয়ালিটি নাই, যে কোয়ালিটিটা থাকলে একটা মানুষ কোনো না কোনো জায়গায় কারো না কারো উপকারে আসতে পারে। সবকিছু ইউনূসের বের হয়ে গেছে না? সেই জিনিসটা আমরা আরো দেখব। ইউনূসের অপমানের কোনো শেষ হবে না। পুতুলকে অপমানের চেষ্টা করা হয়েছে, সেই অপমান পুতুলের গায়ে লাগেনি, কারণ কোনো কিছু তো কেউ প্রমাণ করতে পারেনি। আমরা এমনও শোনা যাচ্ছে যে পুতুলের বিরুদ্ধে তারা কোনো তদন্তও করেনি। পুতুলই এখন ভবিষ্যতে ব্যবস্থা নিতে পারবে। আর ইউনূসের পাশাপাশি যেসব আন্তর্জাতিক অঙ্গনে যেসব লোকজন ইউনূসের হয়ে বাংলাদেশের ক্ষতি করেছে, তাদেরকেও কিন্তু বাংলাদেশের আদালতে তাদের বিচার করা হবে। যেমন ধরেন, এই যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান ছিল ভলকার টুর্ক, এই লোকের তো অবশ্যই ইউনূসের পাশাপাশি একে আসামি করে বাংলাদেশের আদালতে বিচার করা হবে। আপনারা বলতে পারেন ও বিদেশে, ওকে বিচার করে কি করা যাবে? কিচ্ছু করা যাবে না। ওই ভলকার টুর্ককে তো আমার ফাঁসি দেওয়া উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে জাতিসংঘের প্ল্যাটফর্ম ব্যবহার করে একটা রাষ্ট্রের ধ্বংসে একজন ইন্ডিভিজুয়াল একটা অপরাধ চক্রে, সে একটা অপরাধে সে জড়িত হয়ে গেছে। কিভাবে সে অপরাধ করেছে? সে বাংলাদেশের সেনাবাহিনী, ওয়াকার এবং তার বাহিনীকে ভয় পাইয়ে দিয়েছে যে এদেরকে আর ইয়েতে ডাকবে না, পিস কিপিং মিশনে তাদেরকে ডাকবে না, বলেছে না? সে তো বিবিসিতে, বিবিসিতে আপনার ইন্টারভিউ দিয়ে সদর্পে এটা ঘোষণা করেছে। এটা একটা ক্রাইম হয়েছে না বাংলাদেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে? এই 20 কোটি যখন বলি, আমি জঙ্গিদেরও ধরি। কারণ ইউনূসের ধ্বংসযজ্ঞ সাধনের পর, 2024-এর ধ্বংসযজ্ঞ সাধনের পর সামগ্রিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেশে যাদের ভাত কাপড়ের ব্যাপার আছে, এই দেশে যাদের রুজি রোজগারের ব্যাপার আছে, বসবাসের নিরাপদে বাস করার প্রশ্ন আছে, তাদের সবার স্বার্থকে কিন্তু ইউনূস ক্ষুণ্ণ করেছে। একই সাথে ভলকার টুর্কও ক্ষুণ্ণ করেছে, মিথ্যা একটা রিপোর্ট বানিয়ে যে 1400 লোক এখানে খুন হয়েছিল। আজ পর্যন্ত এর কোনো হিসাব নাই। আর 1400 লোক যদি হিসাব করা হয়, দেখা যাবে যে অন্তত এর 80% লোকই খুন হয়েছে আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার সমর্থক। চিন্তা করতে পারেন কত বড় অন্যায় করেছে এই ভলকার টুর্ক। খুন হলো আওয়ামী লীগের লোক, খুন করলো জঙ্গিরা, দোষ চাপানো হলো শেখ হাসিনার উপর। এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? এই অন্যায়গুলোর জন্য মানে সঠিক সময়ে ইউনূসের পাশাপাশি এই ভলকার টুর্ককেও কিন্তু মানে বিচার করে তার যথোপযুক্ত শাস্তি বিধান করে পুরো জিনিসটা প্রমাণ সহ জাতিসংঘ এবং সারা পৃথিবীতে এইটা আপনার বই আকারে, ভিডিও আকারে, ডকুমেন্টারি আকারে কিন্তু আমরা সব জায়গায় এগুলো উপস্থাপন করব। আমরা কিন্তু দেখিয়ে দিব সারা বিশ্বকে কিভাবে 2024-এ বাংলাদেশে ইতিহাসের সেরা
জঙ্গি উত্থান হয়ে গেল, অথচ সারা পৃথিবী নীরব ছিল। সারা পৃথিবী নিউ ইয়র্কের জঙ্গি উত্থানের সমালোচনা করেছে, নিন্দা জানিয়েছে। সারা পৃথিবী মুম্বাইতে যে জঙ্গি উত্থান হামলা হয়েছে নিন্দা জানিয়েছে। এছাড়াও বিশ্বে ছোট বড় যত জঙ্গি আক্রমণ হয়, কোথাও তো ইউরোপে তো আগে প্রায় হতো, এখন একটু কমে গেছে, যে দেখেন ফুটপাতে একটা বাস তুলে দেয়, একটা গাড়ি তুলে দেয়, একটা গাড়ি বোমা বিস্ফোরণ করে। এইভাবে যত জঙ্গি আক্রমণ হয় ছোট বড় সব জায়গায় কিন্তু মানুষ নিন্দা জানিয়েছে। সারা পৃথিবী সবচেয়ে কম নিন্দা জানিয়েছে তারা সবচেয়ে সফল জঙ্গি উত্থানটার বিরুদ্ধে। কাজে আমাদের এখন দায়িত্ব হয়ে গেছে যে ইউনূসের যে জঙ্গি উত্থান সেটাকে সত্যিকার ভাবে সারা পৃথিবীতে তুলে ধরা, এবং এই ধরনের জঙ্গি উত্থানের কবলে যাতে বিশ্বের আর কোনো রাষ্ট্র কখনো না পড়ে সে ব্যাপারেও কিন্তু আমাদের ভূমিকা রাখার ব্যাপার আছে। আমি নিশ্চিত আমাদের ভূমিকার উপর কিন্তু এই জাতিসংঘের যে লোকগুলা সংশ্লিষ্ট, যে লোকগুলা এই মিথ্যা রিপোর্ট বানিয়েছিল তাদেরকে কিন্তু সবাই তখন নিন্দা জানাবে। এবং ভলকার টুর্ক মৃত্যুর আগে সে হয়তো আমি জানি না এই ধরনের তার যদি মানিকজত থাকে সে চরম আসলে তার তার নিজ দেশ অস্ট্রিয়াতে সে বা তার দেশের জনগণের সামনে সে অপমানিত হবে। এই 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 ক্রিমিনালটা ইউনূসের সাথে যারাই হাত মিলিয়েছে সারা পৃথিবীতে, যারাই ইউনূসের পক্ষে লম্বা লম্বা আপনার স্টেটমেন্ট দিত যে ইউনূস এই পাচ্ছে না সেই পাচ্ছে না, অথচ ইউনূস দেখেন ইউনূসের মতো একটা দত্ত কত আরাম এসে সে কোর্টে গেছে, কোর্ট থেকে আসে। আর বাংলাদেশ যারা সৃষ্টি করেছে সেই বড় বড় নেতাদের কিন্তু ইউনূস হাত কড়া পরিয়ে জেলে নেয়, জেল থেকে আনে। তারেক রহমানও সেটা অব্যাহত রেখেছে। অথচ এই লোকগুলা কি অন্যায়, কি তাদের অপরাধ, এটা কিন্তু কেউ এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারে নাই। পেরেছে? পারে নাই। আর যে একটা থিয়েটার বানিয়েছে সেই থিয়েটার তো একা আমাদের যে সেনাপতি জিয়াউল আহসান মেজর জেনারেল, উনি একাই তো এদেরকে মানে এই যে মেজর জেনারেল জিয়াউল আহসানের যে স্পিরিট আমরা দেখি তাতেই বোঝা যায় যে এই মেজর জেনারেল কতটা দেশপ্রেমিক, কতটা শেখ হাসিনার প্রতি আপনার লয়াল সেটা আমরা দেখি। অথচ একটা লোকেই তারা ভয়ে অস্থির, তার তার স্পিরিটের কাছে, তার সৎসাহসের কাছে কিন্তু এই ইউনূসের সব থিয়েটার কিন্তু বেকুব হয়ে গেছে। ফলে আমাদের উচিত মেজর জেনারেল জিয়াউল হাসানের পাশে দাঁড়ানো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়ানো, তার সন্তান জয়, পুতুল, শেখ রেহানা, তাদের সন্তান, এটা সবার পাশে দাঁড়ানো কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব। যত ধরনের অপপ্রচার দিচ্ছে দিন দিন প্রমাণিত হচ্ছে যে এই অপপ্রচারগুলো শুধু অপপ্রচারের কারণে। মূল কারণ হলো যে যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি পরাজিত থাকে এবং 1971 সালে যে তারা পরাজিত হয়েছিল সেই পরাজয়ের যে বিজয়, সেই পরাজয়ের যে প্রতিশোধ, এগুলো যেন চিরস্থায়ী হতে পারে। আমাদেরকে এই ফাঁকটা বুঝতে হবে। যারা প্রতিশোধ নিতে এসেছে তাদেরকে কিন্তু ভবিষ্যতে তাদের রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা আমাদেরকে কিন্তু শূন্য করে দিতে হবে। এই আলোচনাটা করার ইচ্ছা ছিল বন্ধুরা। পাশাপাশি আরো কয়েকটা খবর দেখেছেন, সব হাসির খবর। একটা হলো যে এখন আমি জানি না, ফরেন মিনিস্ট্রি এখনো ডিক্লেয়ার করেনি, তারেক রহমান সাহেব নাকি 23 তারিখ 24 তারিখ ভারত যাবেন। জানি না, তিনি হয়তো যাবেন, কিন্তু তিনি এত নাটক করলেন যে এই ভিজিটটা নিয়ে দুই দিকে ভারতে বাংলাদেশে এত আলোচনা, এত কন্টেন্ট ক্রিয়েট, মানে এটা তারেক রহমান সাহেবের সার্থকতাও বলা যায় যে গত 2 সপ্তাহে এটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া, মোটা দাগে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু বাংলাদেশের তো ক্ষতি হলো। বাংলাদেশের সাথে ভারতের কতগুলো বিষয় জড়িত, সেই আপনার গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে সবকিছুকে হোস্টেজ রেখে তারেক রহমান সাহেব শুধু বাংলাদেশ সমাজের যে জঙ্গি অংশটা তাদের দিকে চেয়ে চেয়ে তারেক রহমান সাহেব এখন ভারত সম্পর্কে কথা বলেন। তার 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 মন্ত্রী, প্রতিমন্ত্রী এরা কথা বলে। আজকে আবার দেখা গেল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 জন প্রতিমন্ত্রী হয়ে গেছে। জানি না এটা আর এইরকমই থাকবে কিনা, 1 জন মন্ত্রী 2 জন প্রতিমন্ত্রী। বাংলাদেশে এটা আপনারা জানেন, আমি এর আগেও বলেছি যে এটা বাংলাদেশে খুব একটা কার্যকর হতে দেখা যায় না। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে 1 জন মন্ত্রী 2 জন প্রতিমন্ত্রীর কাজের শেষ নাই করলে, কিন্তু কাজ তো তারা কখনো অর্গানাইজড ওয়েতে করে না। একজন মানে এক কাজ 3 জন মিলে করে, 3 জন 3টা করতে পারে, সেইভাবে হয় না আসলে। আর একজন আরেকজনের উপর খবরদারি করে। আরেকটা সমস্যা হয় কি, সবাই আমলাতন্ত্রের যে অংশটা 3 জনই ওদের কাছেই যাবে। অর্থাৎ একটা ডিজির কাছে আগে মন্ত্রী গেলে এখন প্রতিমন্ত্রী 2টা 3 জন যাবে। ফলে মন্ত্রণালয়ের ব্যুরোক্রেটিক যে অংশটা, ওদের কাজকর্মটা জটিল হয়ে যায়। অর্থাৎ 3 জন নেতা থাকলে একটা জিনিস এক্সপার্ডাইটেড হওয়ার পরিবর্তে, একটা মন্ত্রণালয়ের গতি আসার পরিবর্তে স্থবিরতা আসে। তো এগুলা বুঝেও যখন তারেক রহমান সাহেব, বোঝেন কি বোঝেন না জানি না, আর নাকি আরেকটা জিনিস যে
দুইজন প্রতিমন্ত্রী করা হয়েছে, খলিল সাহেব বিদায় নিতে পারেন, কোনো কিছু বোঝা যাচ্ছে না। তবে খলিল সাহেব বিদায় নিলে যেটা হবে যে এই মন্ত্রণালয়টা পুরোপুরি একটা হাস্য তামাশার জায়গা হয়ে যাবে। অবশ্য সেই ক্ষেত্রে তারেক রহমান বাধ্য হবেন সিনিয়র কাউকে এখানে বসাতে, কারণ যেই দুজন আছে, বিশেষ করে হুমায়ুন কবিরের হাতে এটা পড়লে তো এটার কি অবস্থা হবে সেটা আসলে আমরা সবাই বুঝতে পারছি। এমন অবস্থা হবে সেটা তখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে ইন্টারভিন করতে হবে। যাই হোক বন্ধুরা, সকালের বেলায় এই আয়োজন মানে এইটা ছিল আলোচনা করার। তারপরে আপনারা দেখছি অনেকে কিন্তু যুক্ত হয়েছেন, আমি এতটা আশা করিনি। আপনাদের এই যুক্ত হওয়া দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হচ্ছি। প্রতিদিন সকাল এবং বিকালে যে আপনাদের সামনে আসি, আপনারা সংযুক্ত থাকলে কিন্তু আমি খুশি থাকি। আমার আর কিছু লাগে না, কারণ আমরা সবাই মিলে বাংলাদেশটাকে এই যে দস্যুতন্ত্রের হাতে বাংলাদেশ পড়ে গেল, যে জঙ্গিতন্ত্রের হাতে বাংলাদেশ পড়ে গেল, সেখান থেকে আমাদের বাংলাদেশ কিন্তু উদ্ধার করতে হবে। দেখি আপনাদের ইয়েগুলো পড়ি কিছু কিছু। হ্যাঁ, একজন লিখেছেন যে ব্রিটিশ রাষ্ট্রদূত ক্ষতি করেছে। আসলে পিটার হাস ব্রিটিশ রাষ্ট্রদূত, জানেন এই জিনিসটা সবসময় মনে রাখবেন, বিদেশিরা বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না যদি আমরা বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী 1971 সালের পরাজিত শক্তি, তাদেরকে যদি আমরা সত্যিকারের পরাজয়ের স্বাদটা দিতে পারি। এরা আছে বলেই কিন্তু বিদেশিরা এদের সাথে এসে হাত মিলিয়ে শক্তিশালী করে ফেলে, যেটা আবার আমরা সব সময় প্রজ্ঞা দিয়ে মোকাবেলা করতে পারি না, যেটা আমরা 2024 সালে পারি নাই। 2024 সালে আমরা যদি যথেষ্ট সচেতনতার সাথে মোকাবেলা করতাম, তাহলে এদেরকে আসলে পরাজয় করা আমি অন্তত কঠিন মনে করি না। ফলে পিটার হাসকে দোষ দেয়া, কিংবা ব্রিটিশ রাষ্ট্রদূতকে দোষ দেয়া, মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষ দেয়া, ভারত চীন এদেরকে দোষ দেয়া, এইটা অনেকটা এটা বলবো আমি, এটা জঙ্গিবাদের আপনার একটা অভ্যাস। আমরা সেই অভ্যাসে থাকবো না, আমরা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে শিখবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যে চেতনা, যে আমাদের যে মূল্যবোধ, এটা এতটাই শক্তিশালী যে আমরা নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পারি। দেখেন, তারেক রহমান সাহেবের এখন প্রোটেকশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দরকার, বা চীনকে দরকার, বা ভারতের সাথে ওনার সম্পর্ক উনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই তো তিনি অন্য কোনো তৃতীয় দেশের সাহসে তিনি সেটা করছেন। এটা নিশ্চিত থাকতে পারেন যে কোনো না কোনো দেশের উনি সাহসটা পাচ্ছেন যে ভারতের সাথে যাই করুক অন্য কোনো রাষ্ট্র, সেটা চীন হোক মার্কিন যুক্তরাষ্ট্র হোক, তাকে পেছন থেকে সমর্থন দিবে। কিন্তু এটা তো কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর জন্য সম্মানজনক নয়, রাজনৈতিক দলের জন্য সম্মানজনক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সম্মানজনক স্থানটা ধরে রেখেছিলেন বলে তিনি এই শত্রুতার শিকার হলেন, এবং মূল শত্রুতাটা এসছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের পক্ষ থেকে। তাদের সাথে মার্কিনীরা গিয়ে যুক্ত হয়ে তাদের শক্তিটা বাড়িয়ে দিল, এবং নানান ধরনের ষড়যন্ত্রের কাছে। এবং সর্বোপরি জেনারেল ওয়াকার, সে যেহেতু নিজেই একজন জঙ্গি, তার বেইমানির ফলে, তার বাহিনীর বেইমানির ফলে, এবং আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যে এই জেনারেল ওয়াকারের সিনিয়র যে জঙ্গি ইকবাল করিমের আমল থেকে অত্যন্ত সুচতুরভাবে প্রচুর স্বাধীনতা বিরোধীদের সেনাবাহিনীতে ঢোকানো হয়েছে। আওয়ামী লীগ সেটা দুঃখের বিষয় যে খেয়াল করেনি, এবং আওয়ামী লীগ ছাড়া তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কোনো রাজনৈতিক দল নাই। আওয়ামী লীগের যারা সমর্থক নেতা কর্মী আছেন, তাদেরকে যথেষ্ট ভালোভাবে প্রস্তুত নিতে হবে। প্রত্যেকের একটা সন্তান যাতে সেনাবাহিনীতে যায়, সেটার জন্য আপনারা নিজেদের সন্তানদের প্রস্তুত করুন, মোটিভেটেড করুন। এইটা করতেই হবে, কারণ বাংলাদেশের সেনাবাহিনী দেখা যায় যে রাষ্ট্রের বিপদের সময় কখনো ভালো ভূমিকা নিয়েছে, মন্দ ভূমিকা নিয়েছে, কিন্তু 2024-এ তারা যে ভূমিকাটা নিয়েছে সেটা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছে এবং বাংলাদেশকে এত বড় ক্ষতির মুখে ফেলে দিয়েছে। সেই জিনিসটা মনে রেখে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা আছেন, সকল মাতা পিতার প্রতি আমার আহ্বান, আপনারা অন্তত একটা সন্তানকে আপনারা সামরিক বাহিনীগুলোতে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। আর্মি, নেভি, এয়ারফোর্স। আমরা দেখেছি নেভির যে নাজমুল ছিল, সেও জঙ্গি। অর্থাৎ সেনাবাহিনীতে যদি আমরা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনায় শক্তিমান ছেলে মেয়েদের নিয়োগ না দিতে পারি, এটা তো আমাদের জন্য ব্যর্থতা হবে। অতীতের মতো আর কিছুতেই করা যাবে না। সরকার আওয়ামী লীগের চাকরি পাবে জামাত, এই ঘটনা বাংলাদেশে যেন ভবিষ্যতে আর না হয়। কিন্তু এটা কখন হয়? যখন আপনি আপনার সন্তানকে যদি মোটিভেটেড না করেন যে না, তোমাকে একটা আর্মির জেনারেল হতে হবে, তোমাকে সেনাবাহিনীতে যেতে হবে।
এই জিনিসটা আপনারা মোটিভেটেড করতে থাকেন। বাংলাদেশকে এমন ভাবে সাজাতে হবে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এমন কেউ যেন বাংলাদেশের সরকারি চাকরিতে আর ঢুকতে না পারে। ফলে আজকে যারা আওয়ামী লীগের হয়ে, জননেত্রী শেখ হাসিনার হয়ে আপনারা কষ্টে আছেন, সংগ্রাম করছেন, তাদের জন্য কিন্তু একটা ব্যাপক সুদিনও আসছে যে চাকরি বাকরি সব জায়গায়। যখন আপনারা এগুলো পেয়ে যাবেন, তখন যদি আপনারা দায়িত্বশীলতার সাথে কাজ করেন, বাংলাদেশ থেকে কিন্তু আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর 50 বছরে সরানোর কোনো ষড়যন্ত্র আর এখানে কাজ করবে না। কারণ আমরা তো সব ষড়যন্ত্র দেখে ফেলেছি। আর 24-এ যেটা হয়েছে, এটা একদিক থেকে অনেক বড় ষড়যন্ত্র, আবার অনেক দিক থেকে অনেক ব্যর্থ ষড়যন্ত্র।